আপকি আদালতে কংগ্রেসের সিনিয়র লিডার অধীর রঞ্জন চৌধুরীর ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পার্টির জন্যই সমস্যার সৃষ্টি করেন। অধীর রঞ্জন বাবু, আপনি একজন এত বড় সিনিয়র নেতা, কংগ্রেস পার্টি আপনাকে এত দায়িত্ব দিয়েছে, অনেক কষ্ট করে রাহুলজি, সোনিয়া ম্যাডাম মিলে 26টা পার্টির একটা অ্যালায়েন্স তৈরি করেছেন। পাটনাতে যেদিন অ্যালায়েন্সের প্রথম মিটিং হচ্ছিল, আপনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস হলো চোরদের পার্টি। অভিষেক ব্যানার্জি ইনভেস্টিগেশনের হাত থেকে পালাচ্ছেন, অপরাধ করেছেন, উনি একজন চোর। মমতা ব্যানার্জি একজন চোর। একদিকে ওনারা আপনাদের পার্টি অ্যালায়েন্সে যুক্ত হচ্ছেন আর আপনি ওদের চোর বলছেন। আমি সেদিন স্পষ্টভাবে বলেছিলাম যে পাটনার বিষয় আলাদা আর কলকাতার বিষয় আলাদা, কারণ সেই সময় আমাদের ওখানে ভোট চলছিল আর ভোট নিয়ে খুব গন্ডগোল হচ্ছিল। কি আর করা যাবে, বাংলায় আমাদের পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য এটাও তো আমাদের কর্তব্য। কিন্তু আপনি মমতা ব্যানার্জিকে বলেন যে মমতা ব্যানার্জি হলো মোদিজির দালাল। দেখুন, উনি বিপক্ষকে কমজোর করার জন্য মোদিজির দালালি করছেন। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই সময় এমনিতে তো আমি পার্টির একজন নেতা, আর এই জাতীয় স্তরে একটা বোঝাপড়ার পরিবেশ হতে চলেছে যার নাম হলো ইন্ডিয়া। আর ইন্ডিয়ার এই রকম চেহারা দেখতে পেয়ে মোদিবাবু একটু ঘাবড়েই গেছেন। তাই আমি চাই যে মোদিবাবুর এই ঘাবড়ে যাওয়াটা আর একটু বেড়ে যায়। তাই এই কারণে আমার মনে হয় যে এই বিষয়ে আমার আরও বেশি নাক গলানোটা অসম্ভব হবে। কিছুদিন আগে আপনি বলেছিলেন যে পশ্চিমবাংলায় যখন পঞ্চায়েত ভোট হলো তখন হিংসাত্মক পরিবেশ ছিল, বোমাবাজি হয়েছিল, আপনার রাজনৈতিক কর্মীদের মারা হয়েছিল, প্রাণে মেরে ফেলা হয়েছিল, একদম, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন কি সেগুলো ঠিক হয়ে গেছে? না, কিছুই ঠিক হয়নি। যা যা করার সব লোকালরাই করে থাকে। তার মানে এই নয় যে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই, দেখুন, একটা পুকুর আর নদীর মধ্যে তো পার্থক্য রয়েছে, এটা আপনাকে ভাবতে হবে। ওটা আমার কাছে একটা পুকুর, দেশ হলো আমার কাছে একটা নদী। পুকুরের চেয়ে বেশি মূল্য দেওয়া উচিত নদীকে। এই জন্য যা বলার আমি বলে দিয়েছি। আমি কিন্তু এইটা বলছি না যে আমি যা বলেছি সেটা ভুল। আমি কোনো চুপি চুপি কথা বলা পছন্দ করি না। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না বলে দেবো। যখন পরিস্থিতি তৈরি হচ্ছে তখন সেই পরিস্থিতিতে আমি এমন কিছু করব না যাতে সেটা নষ্ট হয়ে যায়। আপনি কাশ্মীরের কথা বলুন, আপনি দেশের কথা বলুন, শুধু আপনার কনভিনিয়েন্স অনুযায়ী তো জিজ্ঞেস করা যায় না। ইকোনমির কথা বলুন, বেরোজগারি নিয়ে বলুন, কেন বলছেন না? ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে? বেকারত্বের কি অবস্থা? বাজারে আগুন লেগে গেছে, প্রতিটা জিনিসের দাম আগুন হয়ে গেছে। প্রশ্ন করছেন না, এগুলো যখন সরকারের লোকজন আসে তাদেরও জিজ্ঞেস করা হয়। আমাকেও জিজ্ঞেস করুন, কেন নয়? আমিও তো একজন অধিকারী। আমি তো আপনাকে, আমাদের গ্রামের লোকেরা কি বলে এটাও জিজ্ঞেস করা দরকার। সরকারের কাছে কেন, বিপক্ষকে কি জিজ্ঞেস করতে পারেন না? এটাও বলুন যে আমি ভুল বলছি। আপনার কমিটমেন্ট আছে, আপনি জিজ্ঞেস করেন। যেখানে আপনার মনে হয় যে এখানে আমাদের কিছু লাভ হবে সেটা নিয়ে প্রশ্ন করেন। কিন্তু আসল বিষয়টা তো আমি তো শুধু আপনার বলা কথাগুলোকেই আপনাকে মনে করিয়ে দিচ্ছি, নিজের তরফ থেকে তো কিছুই বলছি না। আমি এটা বলছি না, আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। এই তো জুন মাসের কথা। আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি যে এই বিষয়েও চর্চা হওয়া উচিত। নিশ্চয়ই হবে। সরকার পক্ষ থাকলে তো সবাই ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে, মনোভাব পাল্টানোর চেষ্টা করবে। যে মামলায় আপনি ফাঁসতে চলেছেন সেই নিয়ে আপনি জবাব দিতে চাইছেন? অবশ্যই চাই, কোনো পরোয়া নেই। আপনাকে আমি তো এটা বলিনি যে জবাব দেব না, আমি তো আপনাকে উত্তর দিয়েছি। দেখুন, একদিকে আপনি বলছেন যে পশ্চিমবাংলায় জঙ্গলের রাজত্ব চলছে, খুনের রাজনীতি চলছে, বদমাইশি আছে, রাক্ষস আছে, আর আপনি বলছেন যে ভাই না এখন তো কিছুই বলবো না। বলুন না। ছোলা আর বেদানার মধ্যে অনেক পার্থক্য আছে, বুলক আর হিলকের মধ্যেও অনেক পার্থক্য আছে। আপনারা পাইনাপেলকে কি বলেন হিন্দিতে? আনারস আর বেনারসের মধ্যে অনেক ফারাক আছে। এটা আপনাকে মেনে চলতে। চলুন, আমি আপনাকে মমতা ব্যানার্জি সম্পর্কে যা যা বলেছেন সেই ব্যাপারে কিছুই বলবো না। আপনি তো বলেই দিয়েছেন, আর কি বলবেন? কিন্তু মমতা ব্যানার্জির সাথে আপনার ঝগড়া তো অনেক পুরনো আছে। ঝগড়া নয়, হ্যাঁ, দুটো পার্টিতে একে অপরের সঙ্গে তো ভিন্ন মত থাকেই। আপনি নন, উনি চাননি যে আপনি কংগ্রেসে থাকুন। বাস, আর নয়, সেটা তো বলেই দিলাম। চলুন, আমি আপনাকে আরো একটা বয়ান মনে করিয়ে দিচ্ছি যার জন্য আপনার পার্টির লোকজন সমস্যায় পড়েছিল। আপনি
পার্লামেন্টে বলেছিলেন যে রাহুল গান্ধীকে পাপ্পু বলা হয়। আমি এটা বলিনি। আমি অবশ্যই বলেছিলাম যে যে সমস্ত লোকরা রাহুল বাবুকে পাপ্পু বলে তাদের উদ্দেশ্যে আমার কিছু উপদেশ আছে। উপদেশ হলো এই যে আমাদের যে প্রধানমন্ত্রী তিনিও বিদেশে যাত্রা করেন, রাহুল বাবুও করেন, আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন। প্রধানমন্ত্রী তো প্রতি মাসেই যান, রাহুল গান্ধীও মাঝে মধ্যে যান। তফাৎ এটা যে প্রধানমন্ত্রী যখন বিদেশ গিয়ে ভাষণ দেন তখন ওনার টেলিপ্রম্পটারের প্রয়োজন পড়ে, যেখানে দেখা যায় আপনার ভাষণ লেখা থাকে, অন্য কেউ জানতে পারে না, কিন্তু যে বলে সে দেখতে পাবে যে কি লেখা আছে সেটা পড়তে হবে। এটাকে বলে টেলিপ্রম্পটার। আর রাহুল গান্ধী নির্দ্বিধায় কথা বলতে জানেন, সেটা অক্সফোর্ডই হোক, স্ট্যানফোর্ডই হোক, সেটা হার্ভার্ডই হোক না কেন, যাই হোক, মানে রাহুল গান্ধীকে বিদেশে যেতে হলে টেলিপ্রম্পটারের মতো কৃত্রিম সাহায্যের দরকার পড়ে না। রাহুল গান্ধী নির্দ্বিধায় নিজের বিচক্ষণতায় কথা বলতে জানেন। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর টেলিপ্রম্পটারের প্রয়োজন পড়ে, তবুও রাহুল গান্ধী বাবুকে কেন পাপ্পু বলা হয়? আপনাদের যদি খারাপ লাগে তাহলে অন্য ব্যাপার, এটা আমার চিন্তাধারা। আমি নিজের বিচার অনুযায়ী, আমার সিদ্ধান্ত অনুযায়ী চলি। তাহলে ওনাকে পাপ্পু বলা উচিত নয়। আপনি বুঝে নিন। পাপ্পু কেন বলা হবে সেটা তো কখন থেকে আমি সেটাই বলতে চাইছি। আরো একটা বয়ান আপনার আমি বলছি। মানে আপনি পাপ্পু কেন বলবেন সেটা তো অন্তত আমাকে বলে দিন, তবে না আমি আপনাকে বলবো কেন বলা উচিত। বিজেপির লোকের এরকম কথা বলে। আমার কাজ হলো আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা। আপনি চায়না সম্পর্কে একটা টুইট করেছিলেন, আপনি লিখেছিলেন বি কেয়ারফুল চায়না, ইন্ডিয়ান ফোর্সেস নো হাউ টু ডিফিট। আপনার মনে আছে এটা? আর তারপর পার্টি আপনাকে বলল যে আপনি এটা ভুল বলেছেন, আপনার কথাটা ফেরত নিন। আনন্দ শর্মার স্টেটমেন্ট আমার কাছে আছে। ওটা অনেক পুরনো, সেটা অন্য কথা ছিল, যে ইয়োলো পেরিল আমাদের পক্ষে ক্ষতিকর, ব্যাস সেই সময় এটা আলাদা বিষয় ছিল। আপনি কিন্তু আপনাদের এটাই হলো মুশকিল। আনন্দ শর্মা বলেছেন যে এটা ওনার আউটবাস্ট এটাই হলো সমস্যা। আর এটাকে তারপর উনি আবার বলেছেন ভিউজ অফ লোকসভা লিডার অধীর রঞ্জন চৌধুরী। এটা তো ঠিকই বলেছেন, এটা ঠিকই বলেছে। আমার যা ভিউ তাই বলেছি। আমি বলেছিলাম যে চায়না আমাদের জন্য ইয়োলো পেরিল হয়ে যাচ্ছে, মানে হলুদ বিপদ সংকেত, ইয়োলো পেরিল। আপনারা দেখুন, লাদাখে ঢুকে পড়েছে, অরুণাচলে ঢুকে পড়েছে, আর তাই তো বিপদ সংকেত কিনা বলুন? তাই আমি আমার ভিউ বলেছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য মহাবিপদ। চায়না হলো আমাদের কাছে বিপজ্জনক। সেই সময় বলেছি যখন লাদাখে কোনো ঘটনা ঘটেনি, যখন অরুণাচলে আমাদের মাতৃভূমিতে ঢুকে চায়না গ্রাম তৈরি করেনি, সেই সময় বলেছিলাম। আমার মনে হয়েছিল তাই বলেছিলাম, আমার এই বিপদের অনুভূতি হয়েছিল তাই বলেছিলাম। এতে অন্যায়ের কি আছে? যদি মানে আনন্দ শর্মার যদি এটা মনে হয় যে এটা ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন, হ্যাঁ এটা আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন ছিল, এখনো আমি ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন দিচ্ছি। এখন দেশ এটা মনে করে, সেই সময়ও আমার ইন্ডিভিজুয়াল ওপিনিয়ন ছিল, একদমই ছিল, কিন্তু সেটা প্রফেটিক ছিল। হ্যাঁ, আমার এই ইন্ডিভিজুয়াল ওপিনিয়নটা প্রফেটিক ছিল। চায়না লাদাখে 2000 স্কোয়ার কিলোমিটার আমাদের জমি কবজা করে রেখে দিয়েছে, অরুণাচলে 300-রও বেশি গ্রাম তৈরি করে রেখেছে। আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে সিকিম, অরুণাচল, আমাদের জন্য লাদাখ, সব জায়গায় অরুণাচল থেকে লাদাখ পর্যন্ত আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি ওই সময় বলেছিলাম ইয়েলো পেরিল, মানে হলুদ বিপদ সংকেত। এবার বলুন এতে অন্যায়ের কি আছে? যদি আমার পার্টির কারোর মনে হয় যে এটা পার্টির নয়, নিজের মতামত, তাহলে তাই। আমাদের পার্টি হলো লিবারাল পার্টি, এখানে আমার বলার অধিকার আছে। আপনি নাকি খুব তাড়াতাড়ি রেগে যান, আমাদের অ্যাংরি ম্যান অমিতাভ বচ্চনের মতন। তো আপনি আপনার রাগকে কিভাবে কন্ট্রোল করেন? জল খেয়ে নি।